This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের এই মুহূর্তে যা শুনানি, সেই শুনানি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে রাজ্য যথেষ্টই অস্বস্তিতে। তার কারণ পুলিশ প্রশাসনের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। মাঝরাতে ৭,০০০ লোকের জমায়েত ছিল, পুলিশ জানতে পারলো না এখনো পর্যন্ত। আর যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্ট করেছে, প্রথম কথা হচ্ছে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২২শে অগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্যকে। একই সঙ্গে ২৩শে অগস্ট পরবর্তী শুনানি এই মামলার ক্ষেত্রে। এবং বেশ কিছু প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কেন প্রিন্সিপালকে তড়িঘড়ি নতুন পোস্টিং দেওয়া হলো? ৭,০০০ মানুষ হামলা চালালেও কেন প্রশাসন সেটা জানতে পারলো না? কেন তাদের কাছে কোনো খবর ছিল না? কেন সুইসাইড বলেছিল হাসপাতাল, যেভাবে উদ্ধার হয়েছে তিলোত্তমা, তারপরেও কেন আত্মহত্যা বলা হলো? কেন পরিবারকে দেহ দেখতে দেওয়া হলো না? কখন পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হলো? কারণ অনেকটা সময় অতিবাহিত হয়েছিল, যে কারণে প্রশ্নগুলো উঠেছিল। কেন হাসপাতাল আগে কোনো এফআইআর করেনি? এত বড় একটা ঘটনা, তারপরেও কেন হাসপাতালের তরফ থেকে কোনো রকম এফআইআর নেই? এই প্রশ্নগুলোই তুলেছে দেশের শীর্ষ আদালত। আমাদের সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে যে প্রশ্নগুলো উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একথা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু কয়েকটা বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, কিছুক্ষণ আগে যেরকম আজকে যেই টিমের কথা যেটা বলা হচ্ছে, কিন্তু প্রিন্সিপালের ভূমিকা নিয়ে সরাসরি বিচারপতি প্রশ্ন করছেন। প্রধান বিচারপতি সিবিআই এর কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রিন্সিপাল কি করছিলেন এবং আত্মহত্যার যে বিষয়টা বারবার সামনে আসে, কেন আত্মহত্যার কথা বলা হচ্ছিল, বলা হয়েছে যেহেতু, তার মানে খুনের যে তথ্য সেটা একেবারেই এড়ানো যায় না। এই বিষয়টা একটু বলো। শ্রাবন্তী শোনা যাচ্ছে না? কোনো কারণে শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আজ সুপ্রিম হ্যাঁ, আমি জানতে চাইছি যে আজকে খুব সংক্ষেপে আরো একবার জিজ্ঞেস করি যে এই যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও আজকে সুপ্রিম কোর্টের একটা কড়া পর্যবেক্ষণ এবং বক্তব্য শুনতে পাওয়া গিয়েছে। সেখানে ওই প্রথমেই যে আত্মহত্যা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা খুন, সেক্ষেত্রে খুনের বিষয়টাও প্রকাশ্যে চলে আসে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের আজকে জ্বলন্ত প্রশ্নে সেই দিকটা আর এড়ানো যাচ্ছে না। আমি সেইটার একটু তোমার কাছে বর্ণনা চাই। দেখো, সুপ্রিম কোর্ট প্রথম থেকে এটা একটা স্পষ্ট ধারণা পাওয়া গেল যখন প্রথম থেকে এসে প্রধান বিচারপতি যেভাবে মন্তব্য করছিলেন, তাতে যে গোটা মামলাটা সম্পর্কে তিনি ওয়াকিবহল সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছিল। তাঁর বক্তব্য যে যখন মৃতদেহ ভোরবেলা পাওয়া গেল, হঠাৎ করে তার পরিবারকে প্রথমে কেন বলা হলো হাসপাতালের পক্ষ থেকে আত্মহত্যা, তাহলে কি কোনো কারণ রয়েছে? একই সঙ্গে এফআইআর এর সময় তিনি একদম সঠিক জায়গায় প্রশ্ন করেছেন, যেটা নিয়ে বারবার বিভিন্ন মহলে প্রশ্ন উঠে এসেছে। এফআইআর এর সময় যদি দেখা যায় যে ভোরবেলা মৃত্যু, পরবর্তী সময় দেখা যাচ্ছে 11:45 বাবা প্রথম এফআইআর করছিলেন। প্রিন্সিপাল কি করছিলেন? সুপার কি করছিলেন? ভাইস প্রিন্সিপাল কি করছিলেন? কে প্রশ্ন করছে? শীর্ষ আদালত প্রশ্ন করছে। প্রধান বিচারপতির বক্তব্য যে প্রিন্সিপালের কি কখনো মনে হলো না যেটা কিভাবে আনন্যাচারাল ডেথ হলো? তার কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বল সঙ্গে সঙ্গে বিষয়টি থামানোর চেষ্টা করেন এবং তার বক্তব্য যে প্রথমেই আনন্যাচারাল ডেথ নিয়ে পুলিশ একটা মামলা রুজু করে। তখন পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার বক্তব্য প্লেস অফ অকারেন্স, যেখানে ঘটনা ঘটেছে সেটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে পুলিশের। দেখা যাচ্ছে সেখানে ৭,০০০ লোক চলে যাচ্ছে এবং ভাঙচুর চালাচ্ছে, এটা কিভাবে সম্ভব? পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ, সম্পূর্ণ ভেঙে পড়েছে। শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ শুভজিৎ, একটা দুটো মামলায় কিন্তু থেমে থাকে না। শীর্ষ আদালতের এই মন্তব্যগুলো বারবার প্রতিফলিত হতে পারে ও প্রতিফলিত হতে থাকে অন্যান্য বিভিন্ন মামলায়, যেখানে শীর্ষ আদালতে শ্রাবন্তী দেখো, এই যে নির্দেশগুলো সামনে এসছে, আমরা ইতিমধ্যে বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলছি, তাদের রিয়াকশনস নিচ্ছি। তোমার সাথে কোনো লয়ার, আইনজীবীর কোনো রকম বক্তব্য পেয়েছো? তুমি কোনো প্রতিক্রিয়া কি, কথা বলার স্কোপ পেয়েছো? কেন এই কথাটাকে বলছি, কারণ অনেকগুলো প্রশ্ন তো দেশের শীর্ষ আদালত তুলে দিয়েছে। যেমন অটোপসি রিপোর্ট, তিলোত্তমার অটোপসি রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত, চেয়েছে।
কি কারণে, এই বিষয়গুলো কি খোলসা হচ্ছে? দেখো, আইনজীবী মহলে যেটা ব্যাখ্যা রয়েছে যে মৃত্যুটা কিভাবে হয়েছে, ধর্ষণ এবং তারপর তাকে কিভাবে খুন করা হয়েছে, সেটা এই বিষয়গুলোর মধ্যে যেমন পোস্টমর্টমে উল্লেখ থাকবে, অটোপসি রিপোর্টে দেহের কত দাগ রয়েছে, কিভাবে তার উপরে অত্যাচার করা হয়েছিল, এই বিষয়গুলি সামনে আসবে। কোথাও গিয়ে শীর্ষ আদালত সম্ভবত বুঝতে চাইছে একজন নাকি একাধিক ব্যক্তি সেই রাতে ছিল এবং নির্যাতনের পরে খুন করা হয়েছে। একই সঙ্গে প্রিন্সিপালের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। কেন প্রশ্ন তুলছেন? স্পষ্ট বক্তব্য, একটা অনুমান করা যাচ্ছে যে কোথাও গিয়ে আত্মহত্যা বলার চেষ্টা করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে। তাহলে কি এই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে? এখানে আরো অনেক কিছু হতো যদি এটা খুন প্রমাণিত হয়ে যায়। একদম শ্রাবন্তী, আমি আসবো তোমার কাছে, আবারও আসবো। এই মুহূর্তে আমি একটু নয়াদিল্লিতে চলে যাই, কারণ আমার সহকর্মী জ্যোতির্ময় এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়ের সঙ্গে একটু কথা বলবো। জ্যোতির্ময়, তোমার থেকে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এই যে গাইডলাইন, এই যে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে দিল দেশের শীর্ষ আদালত, কিন্তু বক্তব্য হচ্ছে যে এ ধরনের টাস্ক ফোর্স গঠন করে দেওয়া, গাইডলাইন তৈরি করে দেওয়া, ডক্টর কুণাল সরকারও যে কথাটা বলছিলেন যে এরকম ধরনের বিষয়গুলো উদাহরণ আগেও রয়েছে, ইমপ্লিমেন্টেশন এটাই সবথেকে বড় কথা। একটা এমার্জেন্সি সার্ভিসেস, সেখানে এই ধরনের গাইডলাইন থাকবে, এগুলো মেনে কাজ হবে, সেটাই স্বাভাবিক, সেটা হচ্ছে না। তাহলে এক্ষেত্রে হবে তো নজরদারিটা, হবে তো টাস্ক ফোর্স নজরদারিটা করবে তো? দেখো, প্রথমেই একটা বিষয় উল্লেখ করার যে এই যে মামলার শুনানি আজকে হলো, সেই মামলার শুনানির গাম্ভীর্য, তার তাৎপর্য কতটা সুগভীর তা একটা তথ্য থেকে বোঝা যাবে। 1990 থেকে 2024 সাল পর্যন্ত গত 34 বছরে দেশের মাত্র 46টা ঘটনার ক্ষেত্রে সুমোটো কগনিজেন্স নিয়েছে সুপ্রিম কোর্ট, যার মধ্যে এই আরজি করের ঘটনা অন্যতম একটি বড় ঘটনা। যেদিকে আমাদের নজর এই মুহূর্তে থাকছে, যে প্রশ্ন তুমি করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে এর ইমপ্লিমেন্টেশনটা হবে তো? সুপ্রিম কোর্ট কিন্তু কোনো গাইডলাইন তৈরি করে দেয়নি। সুপ্রিম কোর্ট ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছে। সেই টাস্ক ফোর্সকে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে হবে। সেই গাইডলাইন তৈরি করার ক্ষেত্রে কোন কোন দিকে তাদের নজর থাকবে তার একটা সুনির্দিষ্ট রূপরেখা আজকে বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ তাদের গাইডলাইন কোন কোন বিষয়ের উপরে, কোন কোন ক্ষেত্রের উপরে হবে এবং কোন সময়ের মধ্যে হবে তার সুনির্দিষ্ট একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাদেরকে রিপোর্ট জমা দিতে হবে, অর্থাৎ তারা কতদূর পর্যন্ত তাদের কাজের অগ্রগতি হলো সেটা 3 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো একটি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি নয়, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণভাবে দায়িত্ব থাকবে এর ইমপ্লিমেন্টেশন যাতে প্রপারলি হয়। সেই কারণে ক্যাবিনেট সেক্রেটারিকে এর মধ্যে যুক্ত করা হয়েছে এই কমিটির মধ্যে। ক্যাবিনেট সেক্রেটারি থাকার অর্থ কি? ক্যাবিনেট সেক্রেটারি সরাসরিভাবে প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন। এর মধ্যে স্বরাষ্ট্র সচিবকে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ তিনি সরাসরিভাবে হোম মিনিস্টারকে তিনি রিপোর্ট করেন, এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিবকে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রক সংক্রান্ত বা দেশের স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ এই স্বাস্থ্য মন্ত্রক থেকে করা হয়। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পুরোপুরি রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি থাকবে এর ইমপ্লিমেন্টেশনের জন্য। এবং সেই কারণে ওয়ান লাইনার আমরা যদি এটা বলতে পারি জ্যোতির্ময়, যে এই যে ঘটনা, এত বড় একটা ঘটনা যেখানে অবশ্যই শীর্ষ আদালতের কাছে নাকাল রাজ্য এবং এবার নজরদারি করবে কেন্দ্র, তাই তো? একদমই, কেন্দ্রীয় সরকার তাদের অ্যাকাউন্টেবিলিটি কিন্তু একেবারে সুনির্দিষ্টভাবে ফিক্স করে দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট। এবং যে কথা বলা হয়েছে যে এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা দেশব্যাপী চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, এবং সেই কারণে এই ঘটনাকে তারা একটি ধর্ষণ বা খুনের ঘটনা হিসেবে তারা দেখছেন না, বা শুধুমাত্র পশ্চিমবঙ্গ স্পেসিফিক একটি ঘটনা হিসেবে তারা দেখছেন না, বরং সারা দেশব্যাপী চিকিৎসকরা যে এই মুহূর্তে ভালনারেবল, বিশেষত মহিলা চিকিৎসক বা মহিলা স্বাস্থ্যকর্মীরা যে যৌন নির্যাতনের শিকার এবং সঠিক পরিকাঠামো যে হাসপাতালগুলোতে নেই তা কিন্তু ছত্রে ছত্রে আজকে শুনানিতে বারবার ধরে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। এবং কাঠগড়ায় যেমন একদিক থেকে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, আরজি করের হাসপাতাল কর্তৃপক্ষ, তার পাশাপাশি দেশের চিকিৎসা পরিকাঠামো যে এই মুহূর্তে একটা উদ্বেগের পর্যায়ে রয়েছে। এবং সরাসরি ভাবে যে আর একটা কথা বলো, আমাদের দর্শকদের জন্য একটু ক্লিয়ার করতে চাই, এই যে ন্যাশনাল টাস্ক ফোর্স যারা নজরদারি করবে, এই গাইডলাইনগুলো মেনে কাজ করবে, তারা কি শুধুমাত্র আরজি করের ওপরেই নজরদারি করবে, নাকি রাজ্যের অন্যান্য সমস্ত সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোর ওপরেও নজরদারি করবে? একদমই নয়। আরজি করের ঘটনার সঙ্গে এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে এই টাস্ক ফোর্স তৈরি হচ্ছে, কিন্তু এই টাস্ক ফোর্সের নাম দেওয়া হয়েছে ন্যাশনাল টাস্ক ফোর্স।
সারা দেশে যত হাসপাতাল রয়েছে, এমনকি প্রাইভেট হাসপাতাল পর্যন্ত এই ন্যাশনাল টাস্ক ফোর্সের গাইডলাইনের আওতায় আগামী দিনে আসতে চলেছে। সামগ্রিকভাবে হাসপাতালের যে পরিকাঠামো তা যে কোনো রাজ্যে হতে পারে, আমাদের দেশের অভ্যন্তরে সরকারি বেসরকারি যে কোনো স্বাস্থ্য পরিকাঠামোকে সেই সুনির্দিষ্ট গাইডলাইন মেনে চলতে হবে। এবং এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোন কোন ক্ষেত্রকে তারা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন তা হচ্ছে, একদিকে যেমন ক্রাইমের ক্ষেত্রে, অর্থাৎ যে ধরনের অপরাধ হলে পরে কি স্টেপ নেওয়া হবে তার সুনির্দিষ্ট একটি রূপরেখা তৈরি করা। অর্থাৎ চিকিৎসকরা দেশব্যাপী যে আন্দোলন চালাচ্ছেন তাদের অন্যতম দাবি ছিল কেন্দ্রীয় সরকার একটি আইন প্রণয়ন করুক চিকিৎসকদের এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। এই গাইডলাইনের মধ্যে কিন্তু তাও কিছুটা নিশ্চিত হয়ে যাবে। দ্বিতীয়ত, হাসপাতাল পরিকাঠামোর আবার সুনির্দিষ্টভাবে পুনর্গঠন করতে কি কি পদক্ষেপ করতে হবে সেই গাইডলাইনও কিন্তু এক্ষেত্রে তৈরি করা হবে। এবং যদি এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আবারও ভবিষ্যতে ঘটে সেক্ষেত্রে কি পদক্ষেপ করতে হবে তাও সেই গাইডলাইনে উল্লেখ থাকবে, যার প্রয়োগ কিন্তু শুধুমাত্র আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে চিকিৎসকদের কর্মবিরতি চলছে, সে নিয়ে শীর্ষ আদালতের কি বক্তব্য? দেখো, আজকে প্রধান বিচারপতি তিনি শুনানি পর্বে স্পষ্টভাবে বলেছেন যে চিকিৎসকদের ক্ষোভ এক্ষেত্রে অত্যন্ত জাস্টিফাইড, তারা যে আন্দোলন করছেন সেটাও অত্যন্ত জাস্টিফাইড, কিন্তু সাধারণ মানুষ তারা চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন। এবং তিনি কর্মবিরতি যে চিকিৎসকরা চালাচ্ছেন তাদের কাছে আবেদন করেছেন যে তারা যেন তাদের এই কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এবং এক্ষেত্রে আদালতের বাইরেও একটি ডেভেলপমেন্ট হয়েছে যা ইতিমধ্যেই অবশ্যই আমাদের দর্শকদের জানানো উচিত, তা হচ্ছে সুপ্রিম কোর্টে এই শুনানি শোনার সঙ্গে সঙ্গে দেশের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের যে সর্বোচ্চ বডি ফাইমা, অর্থাৎ যত চিকিৎসক সংগঠন রয়েছে তাদের আমব্রেলা বডি ফাইমা, তারা একটি ইমার্জেন্সি মিটিং তারা ডেকেছে এবং সমস্ত ডাক্তার অ্যাসোসিয়েশন সেই ইমার্জেন্সি মিটিং এ ভিডিও কনফারেন্সে আর কিছুক্ষণের মধ্যে যোগ দিতে চলেছে। সেখানেই সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সুপ্রিম কোর্টের আবেদনের ভিত্তিতে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন কিনা সেই সিদ্ধান্ত চূড়ান্তভাবে নেওয়া হবে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ।